A prolonged constitutional vacuum is one of the most dangerous conditions a state can face. When a government continues operating without a broad constitutional legitimacy, or when the constitution itself goes against the universal declarations of the fundamental rights and human dignity, and a transparent electoral consensus or a clearly accepted legal mandate, the state gradually, at that point, a state gradually enters a zone of political uncertainty. The longer this uncertainty continues, the deeper the crisis becomes. এবং বর্তমান বাংলাদেশে বিএনপি সরকার ঠিক সেই জায়গাটাতে আছে এবং সেটি তারা খুব নির্লজ্জভাবে প্রকাশ্যে বলছে এবং তাই সেই বলার মধ্যে আছে গণভোটটা ছিল হচ্ছে একটা প্রতারণার মাধ্যমে। এই প্রতারণাটা তারা করেছে জনগণের সাথে। জনগণকে গণভোটের কথা বলে ভোট দেওয়ায় তারা পরবর্তীতে ভোটটাকে অস্বীকার করছে। এটা আমার মনে হয় যে একটা ইলেকট্রাল সিস্টেমে একটা দল ক্ষমতায় আসার আগে এই ধরনের প্রতারণা করে ক্ষমতায় এসে আবার এটা বলতে পারার মতো ধৃষ্টতা পৃথিবীর ইতিহাসে আদৌ কেউ দেখাইছে কিনা আমার সন্দেহ আছে। এই ধরনের সমস্যা প্রথম দিকে যেটা হয় appear political disputes over legitimacy questions about authority and conflicts between institutions and parties. But over the time, the danger spreads far beyond politics. Citizens begin losing trust in courts, police, elections, and the constitutions itself. When people no longer believe that institutions are neutral or lawful, society slowly stops obeying rules out of moral respect and instead responds only to fear. এরকম একটা অবস্থায় যদি বিএনপিকে 5 বছরও টিকে থাকতে হয় তাহলে তাদেরকে এমন ভয় এবং এমন ট্রাস্ট তৈরি করতে হবে যেটা শেখ হাসিনার সময়ের থেকেও কয়েক গুণ মারাত্মক হতে হবে। And this creates a dangerous psychological transformations. Law is no longer seen as justice, it becomes merely an instrument of power. In such an atmosphere, corruption grows, political violence normalizes, and extremist rhetoric becomes socially acceptable. The state may continue functioning administratively, but its moral legitimacy begins eroding from within. একটি বিপ্লব বা গণ অভ্যুত্থানের পর যখন কোনো নতুন সরকার আসে তখন প্রথম এবং প্রধান চ্যালেঞ্জ হয় তার আইনি বৈধতা, কনস্টিটিউশনাল লেজিটিমেসি নিশ্চিত করা। বর্তমান বিএনপি সরকার কেন একটি সাংবিধানিক শূন্যতার কনস্টিটিউশনাল ভ্যাকিউম মধ্যে রয়েছে, কেন তারা মৌলিক অধিকারের মতো জায়গায় হাত দিচ্ছে এবং এর ফল কি হতে পারে তা কোনো আবেগ ছাড়াই সম্পূর্ণ রাজনৈতিক ও আইনি বিশ্লেষণের আলোকেই বোঝা সম্ভব। পেছনে অন্য কোনো গভীর রাজনৈতিক সমীকরণ আছে তা বুঝতে হলে নিচের দিকগুলো খতিয়ে দেখতে হবে। কেন এই সাংবিধানিক শূন্যতা এবং বৈধতার সংকট? একটি দেশের শাসন ব্যবস্থা সাধারণত সংবিধান অনুযায়ী চলে, কিন্তু 2024 সালের আগস্টের গণ অভ্যুত্থানের পর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার এবং পরবর্তীতে এই 2026 সালে নির্বাচনের মাধ্যমে আসা বর্তমান বিএনপি সরকার উভয়কেই একটি অগোছালো সাংবিধানিক বাস্তবতার মুখোমুখি হতে হয়েছে। সংবিধানের 15 সংশোধনী বনাম গণ অভ্যুত্থান, শেখ হাসিনা সরকারের আমলে করা 15 সংশোধনীর ফলে সংবিধানে এমন কিছু ধারা যুক্ত করা হয়েছিল, যেমন অনুচ্ছেদ 7 খ, যা অনুযায়ী সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা অসম্ভব এবং যেকোনো অসাংবিধানিক উপায়ে ক্ষমতা বদলকে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে গণ্য করা হয়। বৈধতার ফাঁদ। ছাত্র জনতার অভ্যুত্থান ছিল একটি এক্সট্রা কনস্টিটিউশনাল ইভেন্ট, সংবিধান বহির্ভূত ঐতিহাসিক ঘটনা। অর্থাৎ বিপ্লব সংবিধান মেনে হয় না, বিপ্লব নিজেই নতুন আইনের জন্ম দেয়। কিন্তু ইউনূসের সরকার বা বর্তমান বিএনপি সরকার কেউই পুরনো স্বৈরাচারী সংবিধানকে সম্পূর্ণ বাতিল, নাল অ্যান্ড ভয়েড করে নতুন গণপরিষদ, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠনের মাধ্যমে নতুন সংবিধান লেখেনি। ফলাফল, তারা পুরনো সংবিধানের অধীনেই শপথ নিয়েছে এবং ক্ষমতার কাঠামো টিকিয়ে রেখেছে। এর ফলে আইনি পরিভাষায় একটি মারাত্মক কনস্টিটিউশনাল ভ্যাকিউম বা শূন্যতা তৈরি হয়েছে। কারণ যে সংবিধানের অধীনে তারা দেশ চালাচ্ছে সেই সংবিধানের ভেতরেই তাদের বর্তমান অবস্থানকে চ্যালেঞ্জ করার মতো বহু আইনি ফাঁকফোকর রয়ে গেছে, যা তাদের বৈধতাকে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণভাবে প্রশ্নবিদ্ধ করে। গত 3 মাসে সংস্কার না করে মৌলিক অধিকার ক্ষুণ্ণ করার কারণ কি? আপনি ঠিকই বলেছেন, গত 3 মাসে যেখানে মূল কাজ হওয়ার কথা ছিল রাষ্ট্রের প্রাতিষ্ঠানিক সংস্কার এবং আইনের শাসন ফেরানো, সেখানে দেখা যাচ্ছে উল্টো নাগরিকের মৌলিক অধিকার, ফান্ডামেন্টাল রাইটস
বা মত প্রকাশের স্বাধীনতার মতো জায়গায় আঘাত বা কড়াকড়ি করা হচ্ছে। তারা কেন এটা করছে? এর পেছনে তিনটি প্রধান কারণ থাকতে পারে। ক, তারা কি বোকা, ডাম? না, রাজনৈতিকভাবে তারা বোকা নয়, বরং তারা রাজনৈতিকভাবে ভয়, পলিটিক্যালি ভালনারেবল আছে। 17 বছর ক্ষমতার বাইরে থাকার পর একটি সম্পূর্ণ ধ্বংসপ্রাপ্ত এবং বিশৃঙ্খল সমাজকে নিয়ন্ত্রণ করা যেকোনো দলের জন্যই কঠিন। যখন একটি সরকার বুঝতে পারে যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষা, যেমন নিত্যপণ্যের দাম কমানো বা আইন শৃঙ্খলা রক্ষা করা, দ্রুত পূরণ করতে পারছে না, তখন তারা সমাজকে শান্ত বা অবদমিত রাখতে নিয়ন্ত্রণমূলক ও স্বৈরাচারী হাতিয়ারের অথরিটারিয়ান টুলস আশ্রয় নেয়। এটি এক ধরনের রাজনৈতিক দেউলিয়াত্ব, বোকামি নয়। খ, ক্ষমতার দাহিকতা রক্ষা, স্টেটাস কোয়ো। বিএনপি মূলত একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, কোনো বিপ্লবী দল নয়। তারা আমূল সংস্কারের চেয়ে ক্ষমতার দ্রুত হস্তান্তর এবং স্থিতিশীলতায় বেশি বিশ্বাসী। তারা যদি সংবিধানকে পুরোপুরি বাতিল বা বড় ধরনের সংস্কার করতে যায়, তবে রাষ্ট্র পরিচালনা আইনি দিক থেকে আরও জটিল হয়ে পড়তে পারে। তাই তারা পুরনো শাসনযন্ত্রের আমলাতন্ত্র ও পুলিশ, সেই দমনমূলক আইনগুলোকেই ব্যবহার করছে, যা হাসিন সরকার তাদের নিয়ন্ত্রণে রাখতে ব্যবহার করত। গ, মব কালচার ও আইনহীনতার চাপ। দেশজুড়ে যে চরম বিশৃঙ্খলা, মব জাস্টিস এবং অস্থিরতা চলছে, তা সামাল দিতে গিয়ে সরকার আইনি প্রক্রিয়া অনুসরণের চেয়ে শর্টকাট বা জরুরি ব্যবস্থার মতো সিদ্ধান্ত নিচ্ছে। এর ফলে সাধারণ নাগরিকের মৌলিক অধিকার ক্ষুণ্ণ হচ্ছে। 3, এর চূড়ান্ত পরিণতি কি হতে পারে? দ্য ডেঞ্জার অফ আ লুমিং ক্রাইসিস। এই সাংবিধানিক শূন্যতা বজায় রেখে এবং মৌলিক অধিকারের সংস্কার না করে দেশ চালালে তার ফলাফল দীর্ঘমেয়াদে অত্যন্ত ভয়াবহ হতে পারে। History shows that constitutional crises often produce three parallel collapses: institutional collapse, moral collapse, and social fragmentation. As uncertainty deepens, mobs increasingly replace courts, propaganda replaces civic dialogue, and political identity replaces national identity. Citizens begin seeing opponents not as rival but as enemies. This weakens the collective social fabric necessary for coexistence. The most dangerous consequences is that vulnerable groups, especially women, children, minorities, and the poor, become exposed first. In unstable societies, crimes such as sexual violence, child abuse, vigilantism, and communal aggressions tend to increase because institutions responsible for protections lose effectiveness and public trust. যেটা আমরা এই রামিসা হত্যার পর আরো একাধিক চাইল্ড অ্যাবিউজের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, যেমন আসামিকে ধরার পরেও পুলিশকে তাকে নিতে দেওয়া হচ্ছে না। দ্য কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম অলসো ড্যামেজেস দ্য ফিউচার জেনারেশন। ভবিষ্যৎ যে প্রজন্ম সাইকোলজিক্যালি তাদেরকে ধ্বংস করে। ইয়ং পিপুল রেজড ইন অ্যান এনভায়রনমেন্ট where legality itself is a question may malign the belief that power matters more than ethics and survival matters more than justice. Over time this produces a society that becomes emotionally exhausted, politically cynical, and socially unstable. Generally, a state does not collapse in a single day or single moment. It collapses gradually when constitutional legitimacy weakens, institutions lose credibility, and society start believing that justice do not exist equally for all. The result is a complete chaos. 12 ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসে যদি কোনো সরকার সেই গণভোট বা জনগণের সরাসরি মত প্রকাশের অধিকারকে বাতিল বা সংকুচিত করে দেয়, তবে রাজনৈতিক পরিভাষায় এবং নাগরিকের দৃষ্টিকোণ থেকে একে জনগণের সাথে এক ধরনের চরম প্রতারণা, পলিটিক্যাল বিট্রেয়াল হিসেবেই গণ্য করা হয়। ইতিহাস এবং রাষ্ট্রবিজ্ঞানের আলোকে এই ঘটনাটি কেন প্রতারণা এবং রাজনৈতিক দলগুলো কেন এমনটি করে? এটি কেন সরাসরি জনগণের সাথে প্রতারণা? গণতন্ত্রের মূল কথাই হল জনগণের সম্মতি, কনসেন্ট অফ দ্য গভর্নড। ক্ষমতায় আসার পর যখন সেই প্রতিশ্রুতি বাতিল করা হয়, তখন তা কেবল একটি আইনি সিদ্ধান্ত থাকে না, এটি হয়ে ওঠে জনগণের রাজনৈতিক আকাঙ্ক্ষার ওপর আঘাত। বৈধতার সবিরোধিতা। যে সরকার নিজেই জনগণের ভোটের বা গণ আকাঙ্ক্ষার কথা বলে ক্ষমতায় এলো, সে যদি ক্ষমতার চেয়ারে বসেই জনগণের মতামত নেওয়ার প্রক্রিয়াকে, যেমন গণভোট, ভয় পেতে শুরু করে, তবে তা তাদের নিজেদের নৈতিক বৈধতাকেই, মরাল লেজিটিমেসি, ধ্বংস করে দেয়। কেন রাজনৈতিক দলগুলো ক্ষমতায় এসে এই প্রতারণা করে? রাষ্ট্রবিজ্ঞানী নিকোলো ম্যাকিয়াভেলি বা আধুনিক অপরাধবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখলে, দলগুলো বোকা বলে এমন করে না, বরং তারা
ক্ষমতা টিকিয়ে রাখার মনস্তত্ত্ব সাইকোলজি অফ পাওয়ার প্রিজার্ভেশন দ্বারা চালিত হয়। ক্ষমতার মোহ ও ভয় ক্ষমতার বাইরে থাকার সময় গণভোট বা জনগণের ক্ষমতা কথা বলা খুব সহজ, কিন্তু ক্ষমতায় বসার পর দলগুলো বুঝতে পারে যে মুক্ত গণভোট বা অবাধ জনমত অনেক সময় তাদের শাসনের বিরুদ্ধে চলে যেতে পারে। যদি দেশের অর্থনৈতিক বা আইন শৃঙ্খলা পরিস্থিতি যেমন সাম্প্রতিক সময়ের মব, এই ভয় থেকেই তারা জনগণের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে তা নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। আমলাতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক চাপ 17 বছরের স্বৈরাচারী কাঠামো যে আমলাতন্ত্র ও পুলিশ বাহিনী তৈরি করে গেছে, নতুন সরকার এসে অনেক সময় তাদের ওপরই নির্ভরশীল হয়ে পড়ে। এই প্রতিষ্ঠানগুলো কখনোই গণভোট বা জনগণের সরাসরি অংশগ্রহণ পছন্দ করে না, কারণ এতে তাদের একচ্ছত্র নিয়ন্ত্রণ বজায় রাখা কঠিন হয়। এর ঐতিহাসিক ও বর্তমান ফলাফল কি? ইতিহাস সাক্ষী, যখনই কোনো রাজনৈতিক দল জনগণের বিপ্লব বা গণ আকাঙ্ক্ষা পুঁজি করে ক্ষমতায় এসে পড়ে তাদের সাথে প্রতারণা করে, তার পরিণতি কখনো ভালো হয় না। চরম জন অসন্তুষ্টি ও উগ্রবাদের জন্ম। জনগণ যখন দেখে যে ব্যালট বাক্স বা গণভোটের মতো নিয়মতান্ত্রিক উপায়ে তারা তাদের ক্ষোভ প্রকাশ করতে পারছে না, তখন সমাজে চরমপন্থী চিন্তাভাবনা বা উগ্রবাদের জন্ম হয়। মানুষ তখন আইন নিজের হাতে তুলে নেয়, যা আমরা বর্তমান সমাজে মব জাস্টিস হিসেবে দেখছি। আরেকটি গণ অভ্যুত্থানের ক্ষেত্র তৈরি হওয়া 2024 সালের আগস্টের পর বাংলাদেশের মানুষের মনস্তত্ত্বে একটা বড় পরিবর্তন এসেছে। মানুষ এখন আর রাজনৈতিক দলগুলোর অন্ধ ভক্ত নয়। ফলে পূর্ববর্তী সরকারের মতো বর্তমান সরকারও যদি জনমতের সাথে প্রতারণা করে বা সংবিধান সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে তা বাস্তবায়ন না করে, তবে জনগণের পুঞ্জীভূত ক্ষোভ থেকে আরেকটি গণ অস্থিরতা বা প্রতিবাদের ঢেউ ওঠা কেবল সময়ের ব্যাপার মাত্র। মুখে জনগণের কথা বলে কাজের বেলায় তা বাতিল করা নিঃসন্দেহে একটি রাজনৈতিক প্রতারণা। এটি প্রমাণ করে যে দল বা ব্যক্তির পরিবর্তন হলেও আমাদের দেশের রাজনৈতিক সংস্কৃতির পলিটিক্যাল কালচার এখনো কোনো গুণগত পরিবর্তন হয়নি। স্বৈরাচারের রেখে যাওয়া দমনমূলক ও সুবিধাবাদী মানসিকতা এখনো নতুন শাসকদের মগজে রয়ে গেছে।